আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, জনাব তারেক রহমান সাহেবের সরকার, বিএনপির সরকার ক্ষমতা লাভ করার সঙ্গে সঙ্গে অনেকটা ঝড়ের গতিতে কিংবা যাকে বলা হয় উল্কার গতিতে এগিয়ে চলছে। তারা যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো বাস্তবায়নের জন্য তারা দৃশ্যত তৎপরতা দেখাচ্ছে এবং বিভিন্ন মন্ত্রী তাদের মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ডে স্থগিত ছিল গত 17 মাসে কিংবা আওয়ামী লীগ জমানাতে যে সকল অভিযোগ ছিল খুব দ্রুত সেই বিষয়গুলো উত্তীর্ণ করার জন্য বা সেই বিষয়গুলো থেকে বের হয়ে আসার জন্য তারা চমক সৃষ্টি করতে চাচ্ছে। পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী রানী খাল কাটা শুরু করে দিয়েছেন। তথ্যমন্ত্রী যিনি আছেন জনাব জহিরুদ্দিন স্বপন, তিনি প্রেস ক্লাবে আসছেন, সংবাদপত্র সাংবাদিকদের সঙ্গে দহরম মহরম সম্পর্ক গড়ে তুলছেন এবং সাংবাদিকদের জন্য সচিবালয় রীতিমতো উন্মুক্ত করে দিয়েছেন। ক্রীড়ামন্ত্রী বা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল সাহেব, তিনি সেই ক্রীড়া সাংবাদিকদের জন্য তার দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। সেই আওয়ামী লীগ জমানাতে যে সকল বিখ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা কিংবা সাকিব আল হাসান, তাদেরকে আবার ক্রিকেট অঙ্গনে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন এবং ক্রিকেট অঙ্গনে যারা স্টার, আওয়ামী লীগের স্টার, তাদেরকেও একীভূত করে পুরো ক্রীড়াঙ্গনে স্বাভাবিকতা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন এমপি, সংসদ সদস্য তারা খুব কঠোর অবস্থানে আছেন। অনেকে নিজে মামলা করেছেন, অনেকে অনেক কিছু ধরিয়ে দিয়েছেন। তারপর তারেক রহমান সাহেব তার যে কর্মকাণ্ড, সেটা তো রীতিমতো হিন্দি সিনেমার যে নায়ক রয়েছেন অনিল কাপুর, বিখ্যাত একটা সিনেমা অনিল কাপুর অমরেশ পুরীর অভিনীত সেই বিখ্যাত নায়ক সিনেমা। তো সেই সিনেমাতে যেভাবে তিনি মাত্র 24 ঘন্টার জন্য রাষ্ট্র ক্ষমতা পেয়ে রাষ্ট্রের সব কিছু উলটপালট করে দিয়েছিলেন এবং মানুষের মধ্যে জোয়ার তৈরি করেছিলেন, তেমনি তারেক রহমান সাহেব ক্ষমতায় বসার পর থেকে গত কয়েকদিনে একের পর এক চমক তিনি সৃষ্টি করে চলেছেন। তো এই অবস্থার পাশাপাশি সরকার যে খুব সাধু বা একেবারে গোবেচারা নট লাইক দ্যাট, তারা জলে স্থলে অন্তরিক্ষে সব কাজ করে যাচ্ছে। তারা একই সঙ্গে নিজের দলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, অন্যদিকে আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করা, আওয়ামী লীগের সঙ্গে একটা সম্পর্ক, ভারসাম্যমূলক সম্পর্ক রক্ষা করা, আবার আওয়ামী লীগকে বাড়তে না দেওয়া বা আওয়ামী লীগের কারণে যেন তাদের কোনো অবস্থাতে নৈতিক পরাজয় না ঘটে, এই বিষয়গুলো তারা চিন্তাভাবনা করছেন এবং সেই বিষয়ে তারা কাজ করছেন। এবং তারা সবচেয়ে বেশি যে কাজ করছেন সেটি হলো গত 17 মাস ধরে প্রশাসন, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, কূটনৈতিক পাড়া, সব জায়গাতে জামাত এবং এনসিপি যুগপৎভাবে যে দুর্গগুলো তৈরি করেছিল, সেই দুর্গগুলো তছনছ করে দেওয়ার তারা চেষ্টা করছেন। যেখানে জামাতের লোক ছিল, যেখানে এনসিপির লোক ছিল, কিংবা জামাত এনসিপিকে রাজি খুশি করিয়ে এমনকি অর্থের বিনিময়ে যারা বড় বড় পদপদবিতে বসেছিল তাদের সবাইকে টার্গেট করে একটা বিরাট অংশকে ইতিমধ্যে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। অনেকে নিজের ইচ্ছায় চলে গেছে এবং আরও অনেককে টার্গেট করে খুব দ্রুত তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গত 17 মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং আইসিটির যিনি চিফ প্রসিকিউটর জনাব তাজুল, তারপর শিশির মনির, এদের নামগুলো যেভাবে আসছিল গত 2 দিনের মধ্যে এই নামগুলোর মোটামুটি একটা দফা রফা বিএনপি করে দিয়েছে। এর বাইরে বিচারাঙ্গন, পুলিশ বাহিনী, তারপর বিভিন্ন সিটি কর্পোরেশনে তাদের যে আধিপত্য ছিল সেই আধিপত্য চুরমার করে দেওয়া হয়েছে। সকল সিটি কর্পোরেশনগুলোতে তাদের পছন্দের মানুষ, প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং এ সকল সিটি কর্পোরেশন নির্বাচনের আগেই সেই সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকাণ্ড, ব্যবসায়িক কর্মকাণ্ড এবং সে সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত জনগণের উপর
বিএনপির আধিপত্য এবং প্রভাব এই দুটো বিস্তার করার জন্য তারা কাজ করে যাচ্ছে। খুব সতর্কতার সাথে তারা চীনের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে, পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে, আর ভারতকেও কিন্তু তারা ছেড়ে দিচ্ছে না। কিন্তু এক্ষেত্রে যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছি সেটি হলো, যেভাবে সেনাবাহিনীতে পরিবর্তন করা হয়েছে, এতে স্পষ্টতই সেনাবাহিনীর মধ্যে যে ভারতীয় লবিস্ট গ্রুপগুলো ছিল তারা মারাত্মক দুর্বল হয়ে পড়েছে। তো ভারতের সাথে যদি বিএনপির সম্পর্ক হয়ও, সেই সম্পর্ক দিয়ে ভারত অতীতে আওয়ামী লীগের উপর যে প্রভাব বিস্তার করতে পেরেছে বা আওয়ামী লীগকে দিয়ে যে কাজগুলো করাতে পেরেছে সেই কাজগুলো তাদের পক্ষে করানো সম্ভব হবে না। এটাই রূঢ় বাস্তবতা। অন্যদিকে এই যে সেনাবাহিনীতে পরিবর্তন, পুলিশ বাহিনীতে পরিবর্তন এবং আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের সঙ্গে চীনের সাথে যে সম্পর্ক স্থাপনের যে তোড়জোড় চলছে, তার প্রেক্ষিতে আমলাতন্ত্রের মধ্যে এই দুটো দেশের প্রতি দুর্বলতা প্রদর্শন করার জন্য বহু আমলা 10 পায়ে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে চীনের রাষ্ট্রদূত জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন। পাকিস্তান জাতীয়ভাবে সিদ্ধান্ত নিচ্ছে যে তাদের যে সবচেয়ে বড় জাতীয় অনুষ্ঠান, আমাদের দেশে যেমন 16ই ডিসেম্বর, তদ্রুপ তাদের দেশে যে সবচেয়ে বড় জাতীয় দিবস, অর্থাৎ যে তারিখে শেরেবাংলা একে ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন, সেই তারিখটিকে তারা উদযাপন করে তাদের জাতীয় উৎসব হিসেবে। এর কারণ হলো লাহোর প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান রাষ্ট্রের পতন হয়েছিল। তো এই দিবসটি উদযাপন করা হয় জাতীয়ভাবে, সামরিকভাবে এবং নানা যাকে বলা হয় পাবলিক অ্যান্ড প্রাইভেট যে এন্টারপ্রেনার যারা রয়েছেন তাদের উদ্যোগে। পুরো পাকিস্তানের এটিকে নওরোজ হিসাবে, মানে নববর্ষের যে একটা আনন্দ, আমাদের পহেলা বৈশাখের যে একটা সার্বজনীন আনন্দ, এরকম রাষ্ট্রীয় আনন্দ হিসেবে সেই দিবসটিকে পালন করা হয়। এবং আশ্চর্য ব্যাপার হলো, এবারে এই দিবসটিতে উজিরে আজম যিনি রয়েছেন পাকিস্তানের, তিনি সেনাপ্রধান যিনি রয়েছেন, তিনি রাজনৈতিক দলগুলো সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের উজিরে আজম জনাব তারেক রহমান সাহেবকে সেখানে আমন্ত্রণ জানানোর জন্য মোটামুটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তাই যদি হয় সেটা আমাদের জন্য একদিকে ভালো, যে এই লবির মাধ্যমে আমরা চীনের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে পারবো, আর সৌদি আরব, পাকিস্তান, আমেরিকার সঙ্গে একটা বলয় গড়ে উঠবে। ভারত রাগ হবে কিন্তু কিছু করতে পারবে না। এখন তারেক রহমান সাহেব যাবেন কি যাবেন না, বা এই আমন্ত্রণ যদি আবার গ্রহণ না করেন, সেটাও কিন্তু তার জন্য ঝামেলা হয়ে যাবে। তো সব মিলিয়ে বঙ্গবন্ধু একবার কিন্তু এরকম বিপদে পড়েছিলেন। যখন ওআইসির সম্মেলন শুরু হলো স্বাধীনতার পর, বঙ্গবন্ধু চাইলেন যে তিনি সেখানে যাবেন, ভারত বলল যে না, তুমি যেতে পারবে না। এটা বঙ্গবন্ধুর জন্য খুব অসম্মানজনক ছিল। তো তিনি সঙ্গে সঙ্গে জুলফিকার আলী ভুট্টোকে বললেন যে ভুট্টোকে তিনি তুমি করে বলতেন, তো ভুট্টো তুমি আমাকে স্বীকৃতি দাও, তাড়াতাড়ি আমি পাকিস্তান আসবো। দ্যাট ওয়াজ দ্য রিলেশনশিপ অফ এ লিডার। তিনি বললেন যে নুসরাত কেমন আছে, মানে জুলফিকার আলী ভুট্টোর ওয়াইফ, নুসরাত কেমন আছে, বেনজির কেমন আছে, আমি আসবো, ওআইসিতে অংশগ্রহণ করব, তুমি আমাকে তাড়াতাড়ি স্বীকৃতি দাও। সেভাবে তাকে স্বীকৃতি দেওয়া হলো, তিনি ওআইসিতে গেলেন। এই যে ভারতের সাথে সম্পর্ক নষ্ট হলো, যার জন্য তার জীবন দিতে হয়েছিল। তো সেই জমানা কিন্তু এখন আর নেই। কিন্তু এখন জনাব তারেক রহমান সাহেব যদি ভারতকে ভয় পান, আবার আমেরিকাকে ভয় পান, পাকিস্তানের সঙ্গে সম্পর্কে এক পা এগোতে চান, তাহলে তিনি সব কুল হারাবেন। তার কাছে দুটো অপশন। একটা অপশন হলো যে আওয়ামী লীগকে নিয়ে মিলেমিশে রাজনীতি করবেন ভারতের সাহায্য সহযোগিতা নিয়ে, এটা তার টপ প্রায়োরিটি। আর এই টপ প্রায়োরিটি করতে গিয়ে অন্যান্য যে শক্তিগুলো রয়েছে, আন্তর্জাতিক শক্তি আছে, তাদের সঙ্গে একটা জাস্ট সহনশীল সম্পর্ক রাখবেন। আর দ্বিতীয়ত হলো যে তিনি বর্তমানে যারা বিরোধী দল আছে, জামাত, তাদেরকে পরিপূর্ণভাবে তিনি মদত দিবেন জামাতকে শক্তিশালী করার জন্য, আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে গড়ে তোলার জন্য, এবং একটা রিয়েল অপোজিশন পার্টি হিসেবে তার যে সকল সুযোগ সুবিধা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে, সেই সুযোগ সুবিধা দিয়ে জামাতকে এতটা বিরোধ করে তুলবেন যে জামাতের অ্যাক্টিভিটিস দেখে লোকজন মনে করবে যে বাংলাদেশে এরা সত্যিকার বিরোধী দল, এখানে আওয়ামী লীগ দরকার নেই, আওয়ামী লীগের প্রয়োজনীয়তা নেই। এটা করবেন। আর পাকিস্তানের সাথে কৌশলগত সম্পর্ক করবেন,
চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক করবেন, আর আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কৌশলগত সম্পর্ক করবেন। আর এই ধারাবাহিকতায় কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব, এই রাষ্ট্রগুলোর সঙ্গে তার একটা ভালো সম্পর্ক হবে। এবং দ্বিতীয় ফেজে গিয়ে ইরান থাকবে কিন্তু চীনের মাধ্যমে, আর তুরস্কের সাথে তার একটা আলাদা সম্পর্ক গড়ে উঠবে। এই দুটো পন্থা ছাড়া তারেক রহমান সাহেবের আর কোনো বিকল্প নেই। আর এই কাজগুলো তাকে করতে হবে কিন্তু ঝড়ের মতো। বাংলাদেশে তিনি যে কাজগুলো ঝড়ের গতিতে করার চেষ্টা করছেন, এগুলো শুধু চমক সৃষ্টি করবে কয়েকদিন, কিন্তু লং রানে রাষ্ট্র পরিচালনায়, সরকারের স্থিতিশীলতা রক্ষায় কিংবা তার যে সত্যিকার ইমেজ রক্ষা, এটা হবে না। তাকে এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে একটা সিদ্ধান্ত নিতে হবে, এসপার নয় ওসপার, তিনি জিতবেন অথবা তিনি পরাজিত হবেন, তিনি সাহসী হবেন অথবা তিনি নতজান্য হবেন, এর মাঝামাঝি কোনো জায়গা নাই। তো এই কাজগুলো চলছে। নতুন সরকার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে সময় দিতে হবে, হানিমুন পিরিয়ড যেটাকে বলা হয়। আদারওয়াইজ সরকারও ভালো কাজ করতে পারবে না, আমাদের দেশের কোনো উন্নয়ন হবে না। তো যে কাজটি সরকার ঝড়ের গতিতে করার চেষ্টা করছে, দোয়া করি তাদের মধ্যে যদি ভালো চিন্তা থাকে, নেক আমল থাকে, সৎ আমল থাকে, দেশের কল্যাণ করার যে চিন্তা চেতনা থাকে, আল্লাহ তাদের কাজে বরকত দান করুন। আর যদি তাদের দূরভিসন্ধি থাকে, মুনাফিকি থাকে, দুষ্ট বুদ্ধি থাকে, দেশ থেকে টাকা পাচার করার ধান্দা থাকে, বিরোধী দলকে মেরে কোটি কোটি করার ধান্দা থাকে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আর তাদের এই দুষ্কর্ম যেন একেবারে বাসর ঘরই আল্লাহ তার আপন শক্তি দ্বারা দমন করে।